কিন্তু পরক্ষণেই তার মনে হলো পুষ্প তো নেই, সে তো বহুকাল মরে গিয়েছে। ব্যাপার কি, সে স্বপ্ন দেখছে নাকি? পুষ্প কিন্তু এগিয়ে এসে হাসি মুখে বললে, অবাক হয়ে চেয়ে দেখছ কি? চিনতে পেরেছ? বলো তো আমি কে? যতীন তখনও হাঁ করে চেয়েই আছে। বললে, খুব চিনেছি, কিন্তু তুই কোথা থেকে এলি পুষ্প? তুই তো কতকাল হলো। পুষ্প খিলখিল করে হেসে উঠে বললে, মরে গিয়েছি, অর্থাৎ তোমার হাড় জুড়িয়েছিল, এই তো। কিন্তু তুমিও যে মরে গিয়েছ যতুদা, নইলে তোমার আমার দেখা হবে কেমন করে? তুমিও পৃথিবীর মায়া কাটিয়েছ, অর্থাৎ পটল তুলেছ। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, উপন্যাস, যা জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। আজ পড়ব শ্রদ্ধেয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস দেবযান। আজ শুনবেন প্রথম পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাস। আজ প্রথম পর্ব। কুরুলে বিনোদপুরের বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী রায় সাহেব ভরসারাম কুণ্ডুর একমাত্র কন্যার আজ বিবাহ। বরপক্ষের নিবাস কলকাতা। আজই বেলা ৩টের সময় মোটরে ও রিজার্ভ বাসে কলকাতা থেকে বর ও বরযাত্রীরা এসেছে। অমন ফুল দিয়ে সাজানো মোটর গাড়ি এদেশের লোক কখনো দেখেনি। পুকুরের ধারে নহবত মঞ্চে নহবত বসেছে। রং বেরঙের কাপড় ও শালু দিয়ে হোগলার আসর সাজানো হয়েছে। খুব জাঁকের বিয়ে। রাত 9:30। রায় সাহেবের বাড়ির বড় নাট মন্দিরে বরযাত্রীদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তারা সকলেই কলকাতার বাবু। কুরুলে বিনোদপুরের মতো অজপাড়াগাঁয়ে তাদের যে শুভাগমন ঘটেছে, এতে রায় সাহেব কৃতার্থ হয়ে গিয়েছেন। বারবার বিনীতভাবে বরযাত্রীদের সামনে এই কথাই তিনি জানাচ্ছিলেন। সভামণ্ডপ থেকে নানা রকম শব্দ উত্থিত হচ্ছিল। ও কি পালমশাই, না না, মাছের মুড়োটা ফেললে চলবে না। ওরে, এদিকে একবার ভাতের বালতিটা নিয়ে আয় না, এদের পাত যে একেবারেই খালি। ভাতের বালতি অর্থাৎ পোলাওয়ের বালতি। পোলাওকে ভাত বলাই নিয়ম। তাতে সভ্যতা, সুরুচি ও বড় মানুষই চালের বিশিষ্ট পরিচয় দেওয়া হয়। এই সন্দেশ আর দুটো নিতেই হবে। আগে না, তা শুনবো না। বাটা ছানার না হলেও পাড়া গায়ের জিনিসটা একবার চোখে দেখুন দয়া করে। ওদিকে যখন সবাই বরযাত্রীদের নিয়ে ব্যস্ত, নাট মন্দিরের সামনে উঠানে একপাশে বিভিন্ন গ্রামের কতগুলি সাধারণ লোক খেতে বসেছে। তাদের মধ্যে একজন ব্রাহ্মণ, কিন্তু অত্যন্ত দরিদ্র। সে অন্য লোকেদের সঙ্গে নিজের পার্থক্য বজায় রেখে একটু কোণ মেরে বসেছে। বসলে কি হবে, এদের দিকে পরিবেশনের মানুষ আদৌ নেই। ফলে এরা হাত তুলে খালি পাত কোলে বসে আছে। ব্রাহ্মণ যুবকের নাম যতীন। পাশের গ্রামের বেশ সদ্বংশের ছেলে। বয়স তার 35-36 হবে। লোকটি বড়ই হতভাগ্য। বেশ সুন্দর চেহারা,
লেখাপড়া ভালোই জানে, MA পর্যন্ত পড়ে গান্ধীজির নন কোঅপারেশনের সময় কলেজ ছেড়ে বাড়ি আছে। বিবাহ করেছিল, কয়েকটি ছেলে মেয়েও আছে। আজ কয়েক বৎসর তার স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি উঠে গিয়েছে। এখানে নিজেও আসে না, ছেলে মেয়েদেরও আসতে দেয় না। যতীনের বাপ মা কেউ জীবিত নন, সুতরাং বড় বাড়ির মধ্যে ওকে নিতান্তই একা থাকতে হয়। তার উপর ঘোর দারিদ্র্যের কষ্ট, একজনের খরচ তাই চলে না। ভরসারাম কুণ্ডুর ছোট ভাই ওদের পাতের সামনে দিয়ে যেতে যেতে ওকে দেখতে পেয়ে বলে উঠল, আরে এই যে যতীন, পাঁচ চোটাচ্ছ তো সব। ওরে কে আছিস, এদিকে পাতে লুচি দিয়ে যা। যতীনের মনটা বড় খুশি হলো। এতক্ষণ সত্যি তাদের এখানে দেখবার লোক ছিল না। আয়োজন খুব বড় বটে, কিন্তু পরিবেশন করবার ও দেখাশোনা করবার লোকের অভাবে সাধারণ নিমন্ত্রিতদের অদৃষ্টে বিশেষ কিছু জুটছে না। আহারাদি শেষ হয়ে গেল। এখনই পুকুরের ধারে বাজি পোড়ানো হবে। কলকাতা থেকে বরপক্ষ ভালো বাজি এনেছে। এসব পাড়া গায়ে অমন কেউ দেখেনি। বাজি দেখবার জন্যে পুকুরের ধারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। যতীনও তাদের মধ্যে গিয়ে দাঁড়ালো। হুস শব্দে একটা হাউই আকাশে উঠে গিয়ে নক্ষত্রের গায়ে ঠেকে ঠেকে তারপর লাল নীল সবুজ ফুল কেটে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো। দলের অনেকে চিৎকার করে উঠল, আগুন লাগবে, আগুন লাগবে। দু চারবার এরকম তারাবাজি উঠল নামলো। কারো ঘরের চালে আগুন লাগলো না দেখে উদ্বিগ্ন লোকেদের মন শান্ত হলো। তারাবাজি একটার গায়ে একটা হুস করে আকাশে উঠছিল, আর যতীন আশ্চর্য হয়ে সেদিকে চেয়ে দেখছিল এক দৃষ্টে ঊর্ধ্বমুখে। বহুদিন ধরে সে পাড়াগায়ে নিতান্ত দুরবস্থায় পড়ে আছে। অনেকদিন ভালো কিছু দেখেনি। কলকাতার সেই ছাত্রজীবন এখন আর মনে পড়ে না। মনে পড়লে মনে হয় যেন সেসব গত জন্মের কাহিনী। সুতোরগাছির মেঘনাথ চক্রবর্তী ওকে দেখে বললে, এই যে যতীন, আজ রায় সাহেবের বাড়ি খেলে নাকি? তোমার নেমন্তন্ন ছিল? তা তোমাদের বলতে সাহস করে, কই আমাদের বলুক দেখি। ছোট জাত তিলি তামলি, না হয় দুটো টাকাই হয়েছে, তা বলে ব্রাহ্মণদের নেমন্তন্ন করে খাওয়াবে বাড়িতে? হ্যাঁ, তোমরা গিয়ে নিজেদের মান খুইয়েছ, তাই তোমাদের বলতে সাহস করে। ছি! যতীন যখন বাড়ি পৌঁছল তখন রাত্রি দ্বীপ্রহর। বাঁশবনের মধ্যে সুড়ি পথ পেরিয়ে ওর পৈতৃক আমলের কোঠা। অনেকগুলো ঘরদোর, বাইরের চণ্ডীমণ্ডপ, তবে এখন সবই শ্রীহীন। একটা ধানের বড় গোলা ছিল। অর্থকষ্টে পড়ে গত মাঘ মাসে সে 7.5 টাকায় গোলাটা বিক্রি করে ফেলেছে। আলো জেলে নিজের বিছানাটা পেতে নিয়েই সে আলোটা নিভিয়ে দিলে। তেলের পয়সা জোটে কোথা থেকে যে আলো জ্বালিয়ে রাখবে? অন্ধকারে শূন্য বাড়িতে একা বসলেই মনে পড়ে আশালতার কথা। আশালতা কি করে এত নিষ্ঠুর হতে পারলে? বিয়ের পর প্রথম 5 বছরের কথা মনে হলে তার বুকের মধ্যে কেমন করে ওঠে। এই ধরনের কত শ্রাবণ রাত্রিতে ওই ছাদে কত নিভৃত আনন্দ মুহূর্তের কাহিনী এই বাড়ির বাতাসে আজও বাজে। কত মিষ্টি কথা, কত চাপা হাসি, কত সপ্রেম চাহনি। মনে পড়ে তারা দুজনে একসঙ্গে তারকেশ্বর গিয়েছিল একবার। তখন যতীনের বড় ছেলেটি 8 মাসের শিশু। যাবার আগের দিন রাত্রে আশা রাত 1টা পর্যন্ত জেগে নানা রকম খাবার তৈরি করলে। বললে, তোমায় কোথাও বাজারের খাবার খেতে দেব না, নানা রকম অসুখ করে যা তা খাবার খেলে। তার চেয়ে তৈরি করে নিলুম, সস্তাও হবে কেনা খাবারের চেয়ে। ওখানে গিয়ে বাবার প্রসাদ খেলেই চলবে। পথে এই যা করে নিলুম, এতেই কুলিয়ে যাবে। পথে দুষ্টুমি করে যতীন সব খাবার খেয়ে ফেলেছিল নৈহাটি যাবার আগেই, আশাকে ঠকাবার জন্যে।
নৈহাটি স্টেশনে খাবার খেতে চাইলে আশা অপ্রতিভ হয়ে পড়ল। খাবার এক টুকরোও নেই। যতীন হেসে বললে, কেমন, বাজারের খাবার কিনতে হবে না যে বড়, এখন কি হয়? হয়তো অতি তুচ্ছ ঘটনা, কিন্তু এই তুচ্ছ ঘটনাই পরের 5-6 মাস তাদের দুজনকে অফুরন্ত হাসির ফোয়ারা জুগিয়েছিল। মনে আছে সেই নৈহাটি স্টেশনের কথা? কি হয়েছিল বলো তো? যাও যাও, পেটুক গণেশ কোথাকার, আমি কি করে জানব? আশা বলেছিল। আহা, প্রথম যৌবনের স্বপ্নে রঙিন রাগ সাগরের লীলাচঞ্চল বীচিমালার সে কত চপল নৃত্য! কোথায় মিলিয়ে গিয়েছে, কোথায় মিশিয়ে গিয়েছে, অতল তলে তলিয়ে গিয়েছে সে সব দিন। তার ঠিকানা নেই, খোঁজ নেই, খবর নেই। সেই আশালতা আছে তার বাপের বাড়িতে। আজ 5 বছরের মধ্যে একখানা চিঠি দেয়নি সে তার স্বামী বেঁচে আছে না মরেছে তা জানতে। সেও শ্বশুরবাড়ি যায় না। একবার বছর 3 আগে গিয়েছিল, নিতান্ত না থাকতে পেরে। আগে থেকে একখানা চিঠি দিয়েছিল যে সে যাচ্ছে। দুপুরের আগে সে গিয়ে পৌঁছল। অনেক আগ্রহ করে গিয়েছিল। শাশুড়ি ঠাকরুন রান্নাঘরের দাওয়ায় বসে কুটনো কুটছিলেন। তাকে দেখে যেন ভূত দেখলেন। যতীন গিয়ে তাকে প্রণাম করে পায়ের ধুলো নিতেই তিনি উদাসীন সুরে বললেন, থাক থাক থাক। তারপর এখন কি মনে করে এখানে? যতীন বলেছিল, এই সব দেখাশুনো করতে এলাম। ছেলে মেয়ে সব ভালো আছে? কোথায় সব? শাশুড়ি বলেছিলেন, ওই যে বাইরের দিকে খেলা করছে, দাঁড়াও ডেকে দিচ্ছি। যতীন স্ত্রীর কথাটা লজ্জায় উল্লেখ করতে পারলে না। ছেলে মেয়েদের সঙ্গে দেখা করলে তাদের মায়ের কথা জিজ্ঞেস করতে গিয়ে যতীনের মনে হলো তারা কি যেন একটা ঢাকছে। ছেলে মেয়েও সব পর হয়ে গিয়েছে, ওর কাছে বড় একটা ঘেঁষতেই চায় না আর। ছোট মেয়েটা তো তাকে দেখেনি বললেই হয়। আশা যখন চলে এসেছিল তখন খুকির বয়স 1 বছর মাত্র। খাওয়া দাওয়ার সময়ও আশাকে দেখা গেল না, তার ঘরেও নয়। ওর মনে ভয় হলো, আশা বেঁচে আছে তো? লজ্জা ও সংকোচ কাটিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করল, ওদের মা কোথায়, দেখছি নে যে? শাশুড়ি তাড়াতাড়ি বলেছিলেন, সে এখানে নেই বাপু, সে আজ দিন 10 হলো গিয়েছে তার দিদির শ্বশুর বাড়ি বারাসাতে। তারা অনেক দিন থেকে নিয়ে যাবে করছিল। তা আমি বলি, যাক বাপু, 2 দিন একটু বেরিয়ে আসুক, জীবনে তো তার সুখের সীমা নেই। যতীন ভীষণ নিরাশ হলো। সে যে কত কি মনে ভেবে এসেছে। আশাকে বলবে, চলো আশা, যা হবার তা হয়ে গিয়েছে, ঘরের লক্ষ্মী, ঘরে চলো। কাকে নিয়ে কাটাই বলো তো, তুমি যদি এমন করে থাকবে? তারপর শাশুড়িকে জিজ্ঞেস করলে, কবে আসবে? শাশুড়ি বলেছিলেন, আশা আসির এখন ঠিক নেই, এ মাসে তো নয়ই, পুজোর সময় পর্যন্ত থাকতে পারে। এখানে রাতবার লোক নেই, বুড়ো মানুষ, এতগুলো লোকের ভাত জল করছি দুবেলা, প্রাণ বেরিয়ে গেল। শেষের কথাটি যে তাকে চলে যাবার ইঙ্গিত, যতীনের তা বুঝতে দেরি হলো না। বিকেলের দিকেই সে ভগ্ন মনে বাড়ির দিকে রওনা হলো। পথে তার খুড়তুতো শালি আন্না, 10 বছরের মেয়ে, অশোকতলায় দাঁড়িয়েছিল। ওকে দেখে কাছে এসে বলেছিল, দাদাবাবু, আজই এলেন, আজই চললেন যে, রইলেন না? যতীন বলেছিল, না, সব এই দেখাশোনা করে গেলুম আর কি। তাছাড়া তোর দিদি তো এখানে নেই, অনেক দিন পরে এলুম, প্রায় 2 বছর পরে, দেখাটা হলো না। আন্না কেমন এক অদ্ভুতভাবে ওর দিকে চাইলে, তারপর এদিক ওদিক চেয়ে সুর নিচু করে বললে, একটা কথা বলবো দাদাবাবু, কাউকে বলবেন না, আগে বলুন। যতীন বললে, না, বলছি নে, কি কথা রে আন্না? আন্না বলেছিল, দিদি এখানেই আছে, কোথাও যায়নি। আপনার আসবার খবর পেয়ে
চৌধুরীদের বাড়ি ওর ওই সইমার কাছে লুকিয়ে আছে। জ্যাঠাইমা আমাদের শিখিয়ে দিয়েছে আপনার কাছে এসব কথা না বলতে। যতীন বিস্মিত হয়ে বললে, ঠিক বলছিস আন্না? পরেই বালিকার সরল চোখের দিকে চেয়ে বুঝতে পারলে এ প্রশ্ন নিরর্থক। সে দৃষ্টিতে মিথ্যার ভাঁজ ছিল না। যতীন চলে আসছে, আন্না বললে, আজ থেকে গেলেন না কেন দাদাবাবু? যতীন বললে, না, থাকা হবে না আন্না, বাড়িতে কাজকর্ম ফেলে এসেছি, বুঝলি নে। আন্না আবার বললে, দিদিকে একবার চুপি চুপি বলে আসবো যে আপনি চলে যাচ্ছেন, যদি দেখা করে যাব দাদাবাবু। বালিকার সুরে করুণা ও সহানুভূতি মাখানো। সে ছেলে মানুষ হলেও বুঝেছিল যতীনের প্রতি তার শ্বশুরবাড়ির আচরণের রূঢ়তা, বিশেষ করে তার নিজের স্ত্রীর। যতীন অবশ্যই রইল না, চলে এলো বটে, কিন্তু যে যতীন গিয়েছিল সে যতীন আর আসেনি। মন ভাঙা দেহটা কোনো রকমে বাড়িতে টেনে এনেছিল মাত্র। তারপর দীর্ঘ 3 বছর কেটে গিয়েছে। একথা ঠিক যে সেরকম বেদনা তার মনে এখন আর নেই। থাকলে সে পাগল হয়ে যেত। সময় তার ক্ষতে অনেকখানি প্রলেপ বুলিয়ে জ্বালা জুড়িয়ে এনেছে। কিন্তু এমন দিন, এমন রাত্রি আসে যখন স্মৃতির দংশন অসহ্য হয়ে ওঠে। তবুও নীরবে সহ্য করতে হয়, তাছাড়া আর উপায় তো কিছু নেই। এই কবছরের মানসিক যন্ত্রণায় ওর শরীর গিয়েছে, মন গিয়েছে, উৎসাহ নেই, আগ্রহ নেই, অর্থ উপার্জনের স্পৃহা নেই, মান অপমান বোধ নেই। যে যা বলে বলুক, দিন কোনো রকমে কেটে গেলেই হলো। কিসে কি এসে যায়? তেলি তামলির বাড়ি নেমন্তন্ন খেলেই বা কি, রবাহুত অনাহুত হলেই বা কি, লোকে নিন্দে করলেই বা কি, প্রশংসা করলেই বা কি, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। যতীনের পৈতৃক বাড়িটা নিতান্ত ছোট নয়। পূর্বপুরুষেরা একসময় মনের আনন্দে ঘরদোর করে গিয়েছেন। এখন এমন দাঁড়িয়েছে যে সেগুলো মেরামত করবার পয়সা জোটে না। পূর্ব দিকের আশেটা কাঁঠালের ডাল পড়ে জখম হয়ে গিয়েছে, বছর 2 হলো। মিস্ত্রি লাগানোর খরচ হাতে আসেনি বলে তেমনি অবস্থাতেই পড়ে রয়েছে। গত 30 বৎসরের কত পদচিহ্ন এই বাড়ির উঠোনে। বাবা, মা, বৌদিদি, মেজ দিদি, পিসিমা, 2 ছোট ভাই, আশা, খোকা খুকিরা, কত ভালোবাসতো সবাই, সব স্বপ্ন হয়ে গেল। কেউ নেই আজ। সে শিক্ষিত বলে আগে গ্রামের লোক তাকে খুব মেনে চলত। এখন তারা দেখেছে যে শিক্ষিত হয়েও তার 1 পয়সা উপার্জন করবার শক্তি নেই। এতে এখন সবাই তাকে ঘৃণা করে, তার নামে যা তা বলে। আশা যখন প্রথম প্রথম বাপের বাড়ি গিয়েছিল, তখন লজ্জা ও অপমান ঢাকবার জন্যে যতীন গায়ে সকলের কাছে বলে বেড়াতো, শাশুড়ি ঠাকরুনের হাতে অনেক টাকা আছে, কোন দিন মরে যাবেন, বয়স তো হয়েছে। এদিকে বড় মেয়ে প্রায়ই মার কাছে থাকে, পাছে টাকার সবটাই বেহাত হয়ে যায়। তাই ও বললে, দেখো, এই সময়টা কিছুদিন মার কাছে গিয়ে থাকি গে, নইলে কিছু পাবো না। এই কৈফিয়ত প্রথম প্রথম খুব কার্যকরী হয়েছিল বটে। তারপর বছরের পর বছর কেটে গেল। এখন লোকে নানা রকম ব্যঙ্গ বিদ্রূপ করে। কেউ বলে, অনেক দিন হয়ে গেল, এইবার গিয়ে বউকে নিয়ে এসো গে যতীন, শাশুড়ির টাকার মায়া ছেড়ে দাও, বুড়ি সহজে মরবে না। পিছনে কেউ বলে, এই মোটর গাড়ির শব্দ ওঠে, দেখো না, যতীনের বউ টাকার পুটলি নিয়ে মোটর থেকে নেমে বলবে, এই নাও 5,000 টাকা, তোমার টাকা তুমি রাখো, কি করবে করো, আমি খালাস হই তো আগে, এই ধরো পুঁটুলি ধরো। তাছাড়া আরো কত রকমের কথা বলে, সেসব এখানে ব্যক্ত করবার নয়। এই সমস্ত ব্যঙ্গ অপমান যতীনকে বেমালুম হজম করে ফেলতে হয়।
সয়ে গিয়েছে, আর লাগে না। মাঝে মাঝে কষ্ট হয় মানুষের নিষ্ঠুরতা বর্বরতা দেখে। একটা সহানুভূতির কথা কেউ বলে না। কেউ এতটুকু দরদ দেখায় নাকি, মেয়ে কি পুরুষ? সংসার যে কি ভয়ানক জায়গা, দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না। দুঃখীকে কেউ দয়া করে না, সবাই ঘৃণা করে। মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারত না যদি একটু ভেবে দেখত, কিন্তু অধিকাংশ মানুষের চিন্তার বালাই নেই তো। এসব ভেবে কষ্ট হয় বটে, কিন্তু এসব সে গায়ে মাখে না। গা সওয়া হয়ে গিয়েছে মানুষের নিষ্ঠুরতা, মানুষের অপমান। এরপরেও সে লোকের বাড়িতে ভাত চেয়ে খায়। কোনোদিন লোকে দেয়, কোনোদিন দেয় না, বলে বাড়িতে অসুখ, রাঁধবার লোক নেই। বড়ই লজ্জিত হলাম ভাই, ইত্যাদি। যতীনের বাড়ির পিছনে খিড়কির বাইরে ছোট্ট একটু বাগান আছে, তাতে একটা বড় পাতিলেবুর গাছ আছে। যেদিন কোথাও কিছু না মেলে গাছের লেবু তুলে সে বিনোদপুরের হাটে বিক্রি করতে যায়। আম কাঁঠালের সময় গাছের আম কাঁঠাল মাথায় করে হাটে নিয়ে যায়। এতেও লোকে নিন্দে করে, শিক্ষিত লোক হয়ে ভদ্র সমাজের মুখ হাসাচ্ছে। রায় সাহেব ভরসারাম কুণ্ডু কেন তার বাড়ির কাজকর্মে ব্রাহ্মণদের নেমন্তন্ন করতে সাহস না করবে? একসময় বড় বই পড়তে ভালোবাসত সে। অনেক ভালো ভালো ইংরেজি বই ছিল, সংস্কৃত বই ছিল তার ঘরে। কতক নষ্ট হয়ে গিয়েছে, কতক সেই বিক্রি করে ফেলেছে অভাবে পড়ে। এই সব নির্জন রাত্রে বইগুলোর জন্য সত্যি মনে কষ্ট হয়। এই রকম নির্জন রাত্রে বহুদিন আগেকার আর একজনের কথা মনে পড়ে। সে স্বপ্ন হয়ে গিয়েছে অনেক দিন, ভুলেও তাকে গিয়েছিল, কিন্তু আশা চলে যাওয়ার পরে তার কথা ধীরে ধীরে জেগে উঠেছে। গত 5 বছরে যতীন অনেক শিখেছে। মানুষের দুঃখ বুঝতে শিখেছে, নিজের দুঃখে উদাসীন হয়ে থাকতে শিখেছে, জীবনের বহু অনাবশ্যক উপকরণ ও আবর্জনাকে বাদ দিয়ে সহজ অনাড়ম্বর সত্যকে গ্রহণ করতে শিখেছে। বর্ষার শেষে যতীন পড়ল অসুখে। একা থাকতে হয়, এক ঘটি জল দেবার মানুষ নেই। মাথার কাছে একটা কলসি রেখে দিত। যতক্ষণ শক্তি থাকত নিজেই জল গড়িয়ে খেত, যখন না থাকত শুয়ে চিঁচি করত। গাঁয়ের লোক একেবারেই যে দেখেনি তা নয়, কিন্তু সে নিতান্ত দায়সারা গোছের দেখা। তারা দোরের কাছে দাঁড়িয়ে উঁকি মেরে দেখে যেত। হয়তো ছেলে মেয়ের হাতে দিয়ে কদাচিৎ এক বাটি সাবুও পাঠিয়ে দিত, সেও দায়সারা গোছের। সে দেওয়ার মধ্যে স্নেহ ভালোবাসার স্পর্শটুকু থাকত না। অনেকে পরামর্শ দিত, ওহে বৌমাকে এইবার একখানা পত্র দাও, তিনি আসুন, না এলে এই অবস্থায় কে দেখে, কে শোনে, কে একটু মুখে জল দেয়? আমাদের তো সবসময় আশা ঘটে ওঠে না। বুঝতেই তো পারো, নানা রকম ধান্দাতে ঘুরতে হয়। নইলে ইচ্ছে তো করে, তা কি আর করে না, ইত্যাদি। এ কথার কোনো উত্তর সে দিত না। আশ্বিন মাসের মাঝামাঝি যতীন সেরে উঠল। যার কেউ নেই, ভগবান তাকে বোধ হয় বেশি দিন যন্ত্রণা ভোগ করান না, হয় সারান নয় সারাবার ব্যবস্থা করেন। বৈকালের দিকে নদীর ধারের মাঠে সে বেড়াতে গেল। একটা জায়গায় একটা বড় বাবলা কাঠের গুঁড়ি পড়ে, চারিদিক ঘিরে সেখানে বনঝোপ। পড়ন্ত বেলায় পাখির দল কিচকিচ করছে। কেলে কোঁড়া লতায় শরতের প্রথমে সুস্নিগ্ধ ফুল ফুটেছে। নির্মেঘ আকাশ, অদ্ভুত ধরনের নীল। গাছের গুঁড়িটার ওপর সে দেহ এলিয়ে দিয়ে আধশোয়া অবস্থায় রইল। শরীর দুর্বল, বেশিক্ষণ দাঁড়াতে বা বসতে কষ্ট বোধ হয়। ওর মনে ভয়ানক একটা কষ্ট, বিশেষ করে এই অসুখটা থেকে উঠবার পরে। মনটা কেমন দুর্বল হয়ে গিয়েছে রোগে পড়ে থেকে। নইলে যে আশালতা
অত নিষ্ঠুর ব্যবহার করেছে তার সঙ্গে, রোগশয্যায় পড়ে সেই আশালতার কথাই অনবরত মনে পড়বে কেন? শুধু আশালতা, আশালতা। না, চিঠি সে দেবে না, দেয়নি। মরে যাবে তবুও চিঠি দেবে না। মিথ্যে অপমান করিয়ে লাভ কি? আশালতা আসবে না। যদি না আসে তার বুকে বড় বাজবে। পূর্বের ব্যবহার সে খানিকটা এখন ভুলেছে। স্বেচ্ছায় নতুন দুঃখ বরণ করার নির্বুদ্ধিতা তার না হয়। সে অনেক দুঃখ পেয়েছে, আর নয়। সব মিথ্যে, সব ভুল। প্রেম ভালোবাসা সব দুদিনের মোহ। মূর্খ মানুষ যখন মজে হাবুডুবু খায়, তখন শত রঙিন কল্পনা তাতে আরোপ করে প্রেমাস্পদ ও মনের ভাবকে মোহনীয় করে তোলে। মোহ যখন ছুটে যায়, অপসৃয়মান ভাঁটার জল তাকে শুষ্ক বালুর চড়ায় একা ফেলে রেখে কোন দিক দিয়ে অন্তর্হিত হয় তার হিসেব কেউ রাখে না। এই নিভৃত লতাবিতানে, এই বৈকালের নীল আকাশের তলে বসে সে অনুভব করলে জগতের কত দেশে, কত নগরীতে, কত পল্লীতে, কত নরনারী, কত তরুণ, কত নবযৌবনা বালিকা প্রেমের ব্যবসায় দেউলে হয়ে আজ এই মুহূর্তে কত যন্ত্রণা সহ্য করছে। নিরুপায়, অসহায়, নিতান্ত দুঃখী তারা। অর্থ দিয়ে সাহায্য করে তাদের দুঃখ দূর করা যায় না। কেউ তাদের দুঃখ দূর করতে পারে না। এই সব দুঃখী দলের সেও একজন। আজ পৃথিবীর সকল দুঃখীর সঙ্গে সে যেন একটা অদৃশ্য যোগ অনুভব করলে নিজের ব্যথার মধ্যে দিয়ে। দারিদ্র্যকে সে কষ্ট বলে মনে করে না। কেউ তাকে ভালোবাসে না। এই কষ্টই তাকে যন্ত্রণা দিয়েছে সকলের চেয়ে বেশি। আশা যদি আবার আজ ফিরে আসে, পুরনো দিনের আশা হয়ে ফিরে আসে, সে নতুন মানুষ হয়ে যায় আজ এই মুহূর্তে। 10টি বছর বয়স কমে যায় তার। যাক, আশার কথা সে আর ভাববে না। দিনরাত ওই একই চিন্তা অসহ্য হয়ে উঠেছে। সে পাগল হয়ে যাবে নাকি? হঠাৎ সে দেখলে সে হাউ হাউ করে কাঁদছে। এ কি ব্যাপার? ছি ছি, না, সে সত্যিই পাগল হবে দেখছি। যতীন কাঠের গুঁড়িটা থেকে তাড়াতাড়ি উঠে ব্যস্তভাবে পায়চারি করতে লাগল। নিজেকে সে সংযত করে নিয়েছে। আর সে ও কথা ভাববে না। যে গিয়েছে, ইচ্ছে করে যে চলে গিয়েছে, তাকে মন থেকে কেটে বাদ দিতে হবে, হবেই। কেটে বাদই দেবে সে। যতীন বাড়ি ফিরে এলো। অন্ধকার বাড়ি, অন্ধকার দোর, ভাঙা তক্তপোষের ওপর তার রাজসজ্জা তো পাতাই আছে। সে কেউ ঝাড়েও না, পাতেও না, তোলেও না। অন্ধকারের মধ্যে শয্যায় দেহ প্রসারিত করে শোবার সময় একবার তার মনে হলো, সেই আশা কেমন করে এত নিষ্ঠুর হতে পারলে। সেই রাত্রেই যতীনের আবার খুব জ্বর হলো। হয়তো এতখানি পথ যাতায়াত করা, এত ঠান্ডা লাগানো দুর্বল শরীরে তার উচিত হয়নি। পরদিন দুপুর পর্যন্ত সে অঘোর অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ খোঁজ খবর নিলে না। দুপুরের পর বোষ্টমদের বউ ওদের উঠোনে তাদের পোষা ছাগল খুঁজতে এসে অত বেলা পর্যন্ত ঘরের দোর বন্ধ দেখে বাড়ি গিয়ে খবর দিলে। সে সকালের দিকে আরও দুবার এদিকে কি কাজে এসে দোর বন্ধ দেখে গিয়েছিল। বিকেলের দিকে সন্ধ্যার কিছু আগে তার জ্বর কমলে সে নিজেই দোর খুললে, কিন্তু এক পাও বাইরে আসতে পারলে না। বিছানায় গিয়েই শুয়ে পড়ল। তৃষ্ণায় তার জিভ শুকিয়ে গিয়েছে। কাছাকাছি কারো বাড়ি নেই যে ডাকলে শুনতে পাবে। বেশি চেঁচানোরও শক্তি নেই। সকালেও কেউ দেখতে এলো না। এর একটা কারণ ছিল। যতীনের বাড়ি ইদানিং বড় একটা কেউ আসতো না। এক ছিলিম তামাকও যেখানে খেতে না পাওয়া যাবে, পাড়াগাঁয়ে সেসব জায়গায়
লোক বড় যাতায়াত করে না। কাজেই 2 দিন কেটে গেল। যতীনের ঘরের দোর বন্ধ রইল। কেন লোকটা দোর খুলছে না, এ দেখবার লোক জুটল না। পরের দিন অনেক বেলায় বোষ্টম বউ আবার ছাগল খুঁজতে এসে অত বেলায় যতীনের দোর বন্ধ দেখে ভাবলে, যতীন ঠাকুরপো কত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে আজকে। বেলা 10টা বাজে, এখনো সারা শব্দ নেই। বেলা 12টার সময় একবার কি ভেবে আবার এসে দেখলে তখনও দোর বন্ধ। ব্যাপারটা সে বুঝতে পারলে না। পাড়ার মধ্যে খবরটা বললে। পাড়ার 2-4টে সন্ডাগুন্ডা গোছের যুবক এসে ডাকাডাকি করতে লাগলো, ও যতীনদা, এত বেলায় ঘুম কি? দোর খুলুন, ও যতীনদা। কেউ সাড়া দিলে না। আরও লোকজন জড়ো হলো, দোর ভাঙা হলো। যতীন বিছানায় মরে কাঠ হয়ে আছে। কতক্ষণ মরেছে কে জানে, 2 ঘন্টাও হতে পারে, 10 ঘন্টাও হতে পারে। তখন সকলে খুব দুঃখ করতে লাগলো। বাস্তবিকই কারো খুব একটা দোষ ছিল না। যতীন লোকটা আজকাল কেমন হয়ে গিয়েছিল। লোকজনের সঙ্গে তেমন করে মিশত না, কথাবার্তা বলতো না, তাই লোকেও এদিকে বড় একটা আসতো না। সুতরাং যতীনের আবার অসুখ হয়েছে এ খবরও কেউ রাখে না। নবীন বাড়ুজ্জে বললেন, আহা, ভবতারণদার ছেলে, ওর বাবার সঙ্গে একসঙ্গে পাশা খেলেছি আমাদের চণ্ডী মণ্ডপে বসে। লোকটা বেঘরে মারা গেল, তাই কি আমি জানি ছাই যে এমনি একটা অসুখ হয়েছে? বাস্তবিকই তিনি জানতেন না। আমার স্ত্রী আর আমি এসে রাত জাগতাম, আর সে বউটিরই বা কি আক্কেল? 6 বছরের মধ্যে একবার চোখের দেখা দেখলে না গা, হ্যাঁ? সকলে এক বাক্যে যতীনের বউয়ের উদ্দেশ্যে বহু গালাগালি করলে। যতীনের মৃতদেহ যখন শ্মশানে সৎকারের জন্য নিয়ে যাওয়া হলো, তখন বেলা 2টোর কম নয়। যতীন হঠাৎ দেখতে পেলে তার খাটের পাশে পুষ্প দাঁড়িয়ে তার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে। পুষ্প! একসময় পুষ্পের চেয়ে তার জীবনে প্রিয়তর কে ছিল? দুজনে নৈহাটির ঘাটে বসে পৈঠার পাটে কত খেলেছি ফুল ভাসায়ে জলে। সেই পুষ্প। নৈহাটির ঘাট নয়, শাহগঞ্জ কেওটার বুড়ো শিবতলার ঘাট, নৈহাটির আর পারে। সেখানে ছেলেবেলায় তার মাসিমার জীবদ্দশায় সে কতবার গিয়েছে। এক সময় 6 মাস 8 মাস মাসিমার কাছেই সে থাকত। মাসিমার ছেলেপুলে ছিল না, যতীন ছিল তার চক্ষের মণি। তারপর মাসিমা মারা গেলে মেসোমশাই দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলেন। শাহগঞ্জ কেওটাতে মাসিমার বাড়ির দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেল যতীনের কাছে। বুড়ো শিবতলায় পুরনো মন্দিরের কাছে ছিল ওর মাসিমার বাড়ি, আর রাস্তার ওপাশেই ছিল পুষ্পদের বাড়ি। পুষ্পর বাবা শ্যামলাল মুখুজ্জে বাঁশবেড়ের বাবুদের জমিদারিতে কি কাজ করতেন। পুষ্প ছিল ভারী সুন্দরী মেয়ে। তার হাসি, সে হাসি কেবল পুষ্পই হাসতে পারত। দোষের মধ্যে পুষ্প ছিল অত্যন্ত গর্বিত মেয়ে। তার বিশ্বাস ছিল তার মতো সুন্দরী মেয়ে এবং তার বাবার মতো সম্ভ্রান্ত লোক গঙ্গার ওপারে কোথাও নেই। ধীরে ধীরে পুষ্পের সঙ্গে ওর আলাপ হয়। ধীরে ধীরে সে আলাপ জমে। যতীন তখন 13 বছরের ছেলে, পুষ্প 13 বছরের মেয়ে। সমান বয়স হলে কি হবে, বাচাল ও বুদ্ধিমতী পুষ্পের কাছে যতীন ভেসে যেত। পুষ্প চোখে মুখে কথা কইত। যতীন সপ্রশংস দৃষ্টিতে তার গর্বিত সুন্দর মুখের দিকে নীরবে চেয়ে রইত। মস্ত অশ্বত্থ গাছ যে পুরনো ঘাটটার ওপারে, যেটার নাম সেকালে ছিল বুড়ো শিবতলার ঘাট, ওই ঘাটে কতদিন সে ও পুষ্প একা একা বসে গল্প করেছে। জগদ্ধাত্রী পুজোর ভাসানের দিন পাঁপড় ভাজা কিনে ঘাটের রানার ওপর বসে দুজনে ভাগ করে খেয়েছে। কেমন করে যে
সেই রূপগর্বিতা বালিকা তার মতো সাদাসিধে ধরনের বালককে অত পছন্দ করেছিল, অত দিনরাত মিশত, নিত্য তাদের বাড়ি না গেলে অনুযোগ করত। এসব কথা যতীন জানে না, সেসব বোঝবার বয়স তখন ওর হয়নি। 2-10 দিন নয়, 1.5 বছর 2 বছর ধরে দুজনে কত খেলা করেছে, কত গল্প করেছে, কত ঝগড়া করেছে, পরস্পরের নামে পরস্পরের গুরুজনের কাছে কত লাগিয়েছে, আবার দুজনে পরস্পরে যেচে সেধে ভাব করেছে। সে কথা লিখতে গেলে একখানা ইতিহাসের বই হয়ে পড়ে। মাসিমার মৃত্যুর পরে কেওটার পথ বন্ধ হল। বছরখানেকের মধ্যে পুষ্প বসন্ত হয়ে মারা গেল। দেশে থাকতে পুষ্পর মৃত্যু সংবাদ মেসোমশাইয়ের চিঠিতে সে জেনেছিল। তারপর 13 বছর কেটে যাওয়ার পরে 26 বছর বয়সে যতীন বিবাহ করে। বাল্যের 13 বছর, বহুদিন। পুষ্প তখন ক্ষীণ স্মৃতিতে পর্যবসিত হয়েছে। তারপর আশালতার সঙ্গে নবীন অনুরাগের রঙিন দিনগুলিতে পুষ্প একেবারে চাপা পড়ে গেল। কিন্তু চাপা পড়ে যাওয়া আর ভুলে যাওয়া এক জিনিস নয়। মানুষের মনের মন্দিরে অনেক কক্ষ, এক এক কক্ষে এক এক প্রিয় অতিথির বাস। সে কক্ষ সেই অতিথির হাসি কান্নার সৌরভে ভরা, আর কেউ সেখানে ঢুকতে পারে না। প্রেমের এ অতিথিশালা বড় অদ্ভুত। অতিথি যখন দূরে থাকে তখনও যে কক্ষ সে একবার অধিকার করেছে সে তারই, এবং তারই চিরকাল। আর কেউ সে কক্ষে কোনো দিন কোনো কালে ঢুকতে পারে না। সে যদি আর ফিরেও না আসে, কখনো চিরদিনের জন্যই চলে যায়, এবং জানিয়ে দিয়েও যায় সে ইহজীবনের মতোই চলে যাচ্ছে। তখন তার সকল স্মৃতির সৌরভ শুদ্ধ সেই ঘরের কবাট বন্ধ করে দেওয়া হয়। তারই নাম লেখা থাকে সেই দোরের বাইরে। তার নামেই উৎসর্গীকৃত সে ঘর, আর কারো অধিকার থাকে না সেই ঘর দখল করবার। পুষ্পের ঘরের কবাট বন্ধ ছিল, চাবি দেওয়া, বাইরে ছিল পুষ্পের নাম লেখা। হয়তো চাবিতে মরচে পড়েছিল, হয়তো কবাটের গায়ে ধুলো মাকড়সার জাল জমেছিল, হয়তো এই ঘরের সামনে অনেক দিন কেউ আসেনি। কিন্তু সে ঘর দখল করে কার সাধ্য? আশালতা সে ঘরে ঢোকেনি, আশালতার ঘর আলাদা। সেই পুষ্প। যতীন অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। প্রথমেই যে কথাটা ওর মনে উঠল সেটা এই যে পুষ্পের সঙ্গে শেষবার দেখা হওয়ার পরে যে বহু বছর কেটে গিয়েছে, 13 বছর পরে সে বিয়ে করে আশাকে। বিয়ে করেছেও আজ 10 বছর। এই দীর্ঘ দীর্ঘ 23 বছর পরে কেওটার বুড়ো শিবতলার ঘাটে সেই রূপসী মেয়ে বালিকা পুষ্প কোথা থেকে এলো, যে বয়সে তারা দুজনে নৈহাটির ঘাটে বসে পৈঠার পাটে খেলা করেছিল ফুল ভাসায় জলে। বুড়ো শিবতলার ঘাটের প্রাচীন সোপান শ্রেণীর ওপরে বাঁকাভাবে অস্ত সূর্যের আলো এসে পড়েছে। ঘাটের রানায় শ্যাওলা জমেছে। ঠিক ওপারে হালি শহরে শ্যামাসুন্দরী ঘাটের মন্দিরেও পড়েছে রাঙা আলো, কিন্তু সেটা পড়েছে পশ্চিম দিক থেকে সোজাভাবে গিয়ে। এখনো সেই প্রাচীন পাখির দল ডাকছে বড় অশ্বত্থ গাছটার ডালে ডালে। সাদা পাল তুলে ইলিশ মাছ ধরা পুরনো জেলে ডিঙির সারি চলেছে ত্রিবেণীর দিকে। যতীন বসে পুষ্পের সঙ্গে গত বারোয়ারিতে যাত্রায় দেখা কি একটা পালার গল্প করছে। 23 বছর পরেও পুষ্প এখনো সেই রকমটি দেখতে রয়েছে কেমন করে? কিন্তু পরক্ষণেই তার মনে হলো পুষ্প তো নেই, সে তো বহুকাল মরে গিয়েছে। ব্যাপার কি?
সে স্বপ্ন দেখছে নাকি? পুষ্প কিন্তু এগিয়ে এসে হাসি মুখে বললে, অবাক হয়ে চেয়ে দেখছ কি? চিনতে পেরেছ? বলো তো আমি কে? যতীন তখনও হাঁ করে চেয়েই আছে। বললে, খুব চিনেছি, কিন্তু তুই কোথা থেকে এলি পুষ্প? তুই তো কতকাল হলো। পুষ্প খিলখিল করে হেসে উঠে বললে, মরে গিয়েছি, অর্থাৎ তোমার হাড় জুড়িয়েছিল, এই তো। কিন্তু তুমিও যে মরে গিয়েছ যতুদা, নইলে তোমার আমার দেখা হবে কেমন করে? তুমিও পৃথিবীর মায়া কাটিয়েছ, অর্থাৎ পটল তুলেছ। যতীনের হঠাৎ বড় ভয় হলো। এসব কি ব্যাপার? তার জ্বর হয়েছিল খুব, সে কথা মনে আছে। তারপর মধ্যে কি হয়েছিল তার জানা নেই। বর্তমানে বোধহয় তার জ্বরের ঘোর খুব বেড়েছে। জ্বরের ঘোরে আবোল তাবোল স্বপ্ন দেখছে। তবুও সে এতকাল পরে পুষ্পকে দেখতে পেয়ে ভারী খুশি হল। স্বপ্নই বটে, কিন্তু বড় মধুর স্বপ্ন। কিন্তু পুষ্প কিন্তু ওকে ভাববার অবকাশ দিলে না। বললে, পুরনো দিনের মতো দুষ্টুমি করো না যতুদা, এখন তুমি ছেলে মানুষটি নেই। এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, থাকতে পারছি না, এখন এসো আমার সঙ্গে। সে হঠাৎ পাগল হয়ে গেল নাকি? সে তো কিছুই বুঝতে পারছে না। যাবে কোথায় চলে সে? পুষ্পই বা আসে কোথা থেকে? অথচ সে তো এই তার পুরনো ঘরেই রয়েছে। ওই তো চুনবালি খসা দেওয়াল, ওই তো উঠানের পেঁপে গাছটি, ওই পৈতৃক আমলের গোলার ভাঙা সিঁড়ি। পুষ্পকে সে বললে, তুই কি করে জানলি আমার অসুখ করেছে? প্রশ্ন করলে বটে, অথচ যতীন সঙ্গে সঙ্গে ভাবলে, আশ্চর্য, এ কথা কাকে জিজ্ঞেস করছি? পুষ্প যে 23 বছর আগে মারা গিয়েছে, তাকে। অদ্ভুত স্বপ্ন তো। এমন ধারা স্বপ্ন সত্যি তো জীবনে কোনো দিন দেখিনি। পুষ্প বলে, কি করে জানলুম? বেশ কথাটি বললে তো যতুদা। তোমার এই ঘরে, তোমার কাছে আমি বসে নেই পরশু তোমার জ্বর হওয়ার দিন থেকে। দিনে রাতে অনবরত তোমার শিয়রেই তো বসে। যতীন বলল, বলিস কি পুষ্প, আমার শিয়রে তুই বসে আছিস 2 দিন থেকে? পুষ্প, একটা কথা বলতো, আমি পাগল হয়ে যাইনি তো জ্বরের ঘোরে? সবাই ওরকম কথা বলে যতুদা। প্রথম প্রথম যারা আসে তাদের 12 আনা ওই কথাই বলে। তারা বুঝতেই পারে না তাদের কি হয়েছে। তুমিও জ্বালালে যতুদা। পুষ্প উত্তর দিলে। কথা শেষ করে পুষ্প এসে হাত ধরে খাট থেকে নামিয়ে নিতেই যতীন বেশ সুস্থ ও হালকা অনুভব করল নিজেকে। তারপর কি মনে করে খাটের দিকে একবার চাইতেই সে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। খাটের ওপর তার মতো একটা দেহ নির্জীব অবস্থায় পড়ে, ঠিক তার মতো চোখ মুখ, সবই তার মতো। পুষ্প বললে, দাঁড়িও না যতুদা, এসো আমার সঙ্গে। কেমন, এখন বোধহয় বিশ্বাস হয়েছে? বুঝলে এখন? পুষ্প তো ঘরের দরজা খুললে না, তবে তারা ঘরের বাইরে এসে দাঁড়ালো কি করে? এখনো রাত আছে, অন্ধকার রয়েছে, মাথার ওপরে অগণ্য তারা জ্বলছে। নবীন বাড়ুজ্যের বাড়ির দিকে একটা কুকুর ঘেউ ঘেউ করছে। অথচ এই ঘন অন্ধকার রাত্রে সে চলেছে কোথায়? কার সঙ্গেই বা চলেছে? এখনো কি সে স্বপ্ন দেখছে? পুষ্প বললে, এখন বিশ্বাস হলো যতুদা? দেওয়ালের মধ্যে দিয়ে বার হয়ে এলাম, দেখলে না? কি করে এলাম? যতীন বললে, ইটের দেওয়াল এখন তোমার আমার কাছে ধোঁয়ার মতো। আমাদের এ শরীরে পৃথিবীর জড় পদার্থের স্পর্শ আর লাগবে না। আর একটা মজা তোমায় দেখাবো। পায়ে হেঁটে যেও না, মনে ভাবো যে উড়ে যাচ্ছি। পুষ্প বললে। যতীন মনে মনে তাই ভাবলে। অমনি সে দেখলে তার দেহ রবারের বেলুনের মতো আকাশ দিয়ে উড়ে চলেছে। দুজনে চলল,
পুষ্প আগে, যতীন তার পিছনে। কোথায় যাচ্ছে যতীন কিছুই জানে না। সে অনেক কথা ভাবছিল যেতে যেতে। এত অদ্ভুত ঘটনা তার জীবনে আর কখনো হয়নি। স্বপ্নে কি এমন সব ব্যাপার ঘটে? স্বপ্ন যদি নাই হয়, তবে কি সে পাগল হয়ে গেল? তাই বা কেমন করে হয়? তবে পুষ্প আসে কোথা থেকে? কিংবা সবটাই মনের ধাঁধা, হ্যালুসিনেশন? নাকি একেই বলে মৃত্যু? এরই নাম যদি মৃত্যু হয়, তবে লোকে এত ভয় করে কেন? কেউ তো কখনো তাকে বলেনি মৃত্যুর পরে মানুষ জীবিত থাকে। বরং তার মনে হচ্ছে সে আরও বেশি জীবন্ত হয়েছে। বেঁচেই বরং রোগের যন্ত্রণায় দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ যতীন দেখলে যে সে এক নূতন দেশে এসেছে। দেশটা পৃথিবীর মতোই। তার পায়ের তলায় নদী, গাছপালা, মাঠ সবই আছে, কিন্তু তাদের সৌন্দর্য অনেক বেশি। আকাশের দিকে চেয়ে দেখলে সূর্য দেখা যায় না, অথচ অন্ধকারও নেই। ভারী চমৎকার এক ধরনের অপার্থিব মৃদু আলোকে সমগ্র দেশটা উদ্ভাসিত। গাছপালার পাতা ঘন সবুজ, নানা ধরনের ফুল, সেগুলো যেন আলো দিয়ে তৈরি। এক জায়গায় এসে পুষ্প থামল। এ কি? এ তো সেই পুরনো দিনের কেওটাসাগঞ্জের বুড়ো শিবতলার ঘাট। ওই গঙ্গা, ওই সেই প্রাচীন অশ্বত্থ গাছটা, ওই তো বুড়ো শিবের ভাঙা মন্দিরটা। পৃথিবীতে মাঝে মাঝে গোধূলির সময় মেঘলা আকাশে যেমন একটা অদ্ভুত হলদে রঙের আলো হয়, ঠিক তেমনি একটা মৃদু তাপহীন চাপা আলো গাছপালায়, গঙ্গার জলে, বুড়ো শিবের মন্দিরের চূড়োয়। ওকে ঘাটের সোপানে একা বসিয়ে পুষ্প কোথায় চলে গেল। যতীন চুপ করে বসে অদ্ভুত আলোকে রঙিন গঙ্গাবক্ষের দিকে চেয়ে রইল। বাল্যের শত সুখের, শত আনন্দ স্মৃতির রঙ্গস্থল সেই পুরনো জায়গা। ওই তো ওপারে শ্যামাসুন্দরীর ঘাট, শ্যামাসুন্দরীর মন্দির। কিন্তু আশ্চর্য এই যে কোনো দিকে আর কোনো লোকজন নেই। এতখানি সুবিস্তীর্ণ স্থান একেবারে নির্জন, কেউ কোথাও নেই সে ছাড়া। এমন সময় অশ্বত্থ গাছের তলায় সেই প্রাচীন পথটা দিয়ে পুষ্পকে আসতে দেখা গেল। তার খোপায় কি একটা ফুলের মালা জড়ানো। যতীন বললে, এ কোথায় আনলি পুষ্প? বুড়ো শিবতলার ঘাট না? এ কি সাগঞ্জ কেওটা? পুষ্প যে সত্যি দেবী, যতীন তার দিকে চেয়ে সেটা এবার ভালোভাবেই বুঝতে পারলে। এমন গাঢ় যৌবনা, শান্ত আনন্দময়ী মূর্তি মানবীর হয় না। কি রূপই তার ফুটেছে, কি জ্যোতির্ময় মুখশ্রী! যতীন অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। পুষ্প বললে, না যতুদা, এ স্বর্গ, সকলের স্বর্গ তো এক নয়। তারপর মৃদু হেসে সলজ্জ সুরে ওর মুখের দিকে চেয়ে বললে, এ আমাদের স্বর্গ, তোমার আর আমার স্বর্গ। যতীনকে পুষ্প একটা ছোটখাটো সুন্দর বাড়িতে নিয়ে গেল। সে বাড়ি ইট কাঠের তৈরি নয়, যেন মনে হলো এক ধরনের মার্বেল পাথরে তৈরি। কিন্তু মার্বেল পাথরও নয় সে জিনিস। বাড়ির চারিধারে ফুলের বাগান, সবুজ ঘাসের মাঠ, দূরে গঙ্গা দেখা যাচ্ছে। পুষ্প বললে, এসব আমার তৈরি। জানো, আমি এদেশে এসেছি আজ 18 বছর। তোমার অপেক্ষায় ঘর সাজিয়ে বসে আছি। পৃথিবীতে কেওটার গঙ্গার ঘাটের চেয়ে প্রিয়তর আমার আর কিচ্ছু ছিল না। এখানে এসে কল্পনায় তাই সৃষ্টি করেছি।
এখানে যার যা ইচ্ছে কল্পনায় গড়ে নিতে পারে। এই বাড়িও আমার কল্পনায় তৈরি। যতীন বললে, কেমন করে হয়? পুষ্প বললে, এদেশের বস্তুর ওপর চিন্তার শক্তি খুব বেশি। পৃথিবীর বস্তুর মতো এখানকার বস্তু নয়, আরও অনেক সূক্ষ্ম, অন্য ধরনের। সে পরে নিজেই টের পাবে। চিন্তা শক্তি প্রয়োগ করতে তোমাকেও শিখতে হবে। সৃষ্টি করতে হলে পৃথিবীতেও যেমনি চিন্তার দরকার, এখানে তার চেয়েও বেশি দরকার। চিন্তার শক্তিকে যে বাড়াতে পেরেছে, ইচ্ছামতো চালাতে পারে, সে এদেশের বড় কারিগর। কিন্তু এও যে বস্তু, সে বিষয়ে ভুল নেই। পৃথিবীর মানুষ যাকে চেনে সে বস্তু নয়, তাহলেও বস্তুই। যতীন বললে, আমার বাবা মা কোথায় পুষ্প? পুষ্প বললে, এখনই আসবেন। অসুখের সময় তোমার মা আর আমি তোমার শিয়রে বসে থাকতাম। তারা অন্য জায়গায় থাকেন। পৃথিবী থেকে তোমাকে আনতে যাচ্ছিলেন, কিন্তু সন্তানের মরণের দৃশ্য তাদের দেখতে কষ্ট হবে ভেবে আমি তাদের যেতে বারণ করি। তোমার পৃথিবীর দেহটা বড্ড খারাপ দেখতে হয়ে গিয়েছিল মরণের আগে। মাগো, ভাবলে ভয় করে। যতীন বললে, আর তোমাদের দেখলে আমার ভয় হচ্ছে না? তোমরা যে ভূত সেটা খেয়াল আছে? পুষ্প বললে, সে তো তুমিও। যতীন বললে, এদেশে আর সব লোক কোথায় গেল পুষ্প? এখানে কি তুমি আর আমি দুটি প্রাণী? তোমার বাবা মা কোথায়? পুষ্প হেসে বললে, এটা তৃতীয় স্তরের ওপরের অঞ্চল। তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছ বলে এখানে আসতে পেরেছ, আর এসেছ আমি এখানে তোমায় ডেকেছি। ভগবানের কাছে কত প্রার্থনা করেছি তোমার দুঃখের দিনের অবসানের জন্যে। সেসব কথা তুমি কি জানো? নইলে সাধারণ লোক মরার পরে এ জায়গায় আসতে পারে না। আমার বাবা এখনো মরেননি, খুব বুড়ো হয়েছেন, কালনায় আছেন আমাদের দেশে। মা অনেক বছর স্বর্গে এসেছেন বটে, কিন্তু তিনি অন্য জায়গায় আছেন। এ স্তরের নিয়মেই যে তুমি যদি ইচ্ছে করো তুমি কাউকে দেখতে পাবে না, কেউ তোমাকে দেখতে পাবে না। তুমি আমি এখন নির্জনে খানিকটা থাকতে চাই। কতকাল তোমায় দেখিনি, তোমার সঙ্গে কথা বলিনি। আমি চাইনি যে এখানে এখন কেউ আসে। কথা শেষ করে পুষ্প এক দৃষ্টে গঙ্গার দিকে চেয়ে কি যেন দেখলে। তারপর বললে, চলো তোমায় পৃথিবীতে একবার নিয়ে যাই। তোমার মৃতদেহটা শ্মশানে দাহ করছে, তোমার দেখা দরকার। পুষ্প যতীনের হাত ধরলে, পরক্ষণেই স্বর্গ গেল মিলিয়ে। তাদের গ্রামের শ্মশানে যতীন দেখলে সে আর পুষ্প দাঁড়িয়ে আছে। চিতার ধূম জিউলি গাছটার মাথা পর্যন্ত ঠেলে উঠেছে। যতীন হেসে বললে, দেখছিস পুষ্প, পুণ্যাত্মার চিতার ধোঁয়া কত দূর উঠেছে। পুষ্প বললে, আমি না থাকলে পুণ্যাত্মাগিরি বেরিয়ে যেত। তাদের পাড়ার ছেলে ছোকরার দল মৃতদেহ এনেছে। বুড়োদের মধ্যে এসেছেন নবীন বাড়ুজ্জে, তিনি মুখাগ্নি করেছেন। সকলেই আশালতাকে কি করে খবরটা দেওয়া যায় সেই আলোচনা করছে। যতীন হঠাৎ বলে উঠল, পুষ্প, আশালতাকে একবার দেখব, নিয়ে যাবি? ওর বড্ড সর্বনাশ করে গেলাম, ওর জন্যে ভারী মন কেমন করছে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দেবযান উপন্যাসের প্রথম পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব দেবযান উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ,
গল্প পাঠ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অপেক্ষায় থাকব।